নমস্কার। সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটি ছোট গল্প, পোড়ার মুখী। এইখানেই আমার জন্ম। শুনেছি আমার মা কুলত্যাগ করে এসেছিলেন। লোকে বলে সেটা পাপ। পাপ কি পুণ্য জানি না, কারণ সে শিক্ষা আমার কখনো হয়নি। যদি পাপ হয় তবে বলতে হবে যে মার সে পাপের শাস্তি ভোগ করছি আমি। রূপকথায় এক কুৎসিত রাজকন্যার কথা শুনেছি। আরশিতে নিজের মুখ দেখে তিনি আরশিখানাকেই ভেঙে খান খান করে ফেলেছিলেন। জানি না তিনি আমার চেয়েও কুৎসিত ছিলেন কিনা। আরশিতে আমিও মুখ দেখি আর আমার বুকটা কেমন করে ওঠে। মনে হয় আমিও আরশিখানাকে ভেঙে চুরমার করে ফেলি। কিন্তু তাতে হবে কি? আমার এই কুরূপের ছায়া শুধুই এক আয়নাতেই তো ধরা পড়ে না, এ যে মানুষের চোখে চোখে ছড়িয়ে বেড়ায়। নিজের চেহারার খোঁজ নিজের চোখে একরকম মানানসই হয়ে যায়। কিন্তু আমার মুখে এমন কিছুই নেই যা আমার নিজের চোখেও ভালো লাগতে পারে। এ যেন মানুষের মুখই নয়। তাই কিছুতেই আমি মনকে চোখ ঠেলে বোঝ মানাতে পারি না। মানুষকে গড়বার সময় ভগবান এতটাও নিষ্ঠুর হতে পারেন? বুঝতে পারি না আমার মুখে কি এমন আছে যাতে করে লোকে আমার দিকে তাকালে কিছুতেই হাসি চাপতে পারে না। সাহেবদের দোকানের জানালায় যেসব বেয়ারা রকমের অস্বাভাবিক মুখোশ দেখা যায়, আমার মুখটাও যেন অনেকটা সেই ধরনের। তাই কি লোকে অমন করে হাসে? সে কি হাসি! মানুষের অবজ্ঞার চেয়ে মানুষের এই হাসি আমার প্রাণে যেন আরো নিদারুণ হয়ে বাজে। বিকালে পাউডারে, রঙে, গয়নায় আর রঙিন জামা কাপড়ে আমার এই কুরূপ যতটা পারি ঢেকে ঢুকে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকি। যতক্ষণ দিন থাকে ততক্ষণ কেউ আমার কাছে ঘেঁষে না। সন্ধে হলে যখন আর চোখ চলে না, তখন রাস্তা থেকে ঠাওর না পেয়ে কেউ কেউ আমার কাছে উপরে উঠে আসে। তারপর আমার চেহারা দেখবার জন্যে সিগারেট ধরাবার অছিলায় ফস করে একটা দেশলাইয়ের কাঠি জেলে আমার মুখের কাছে ধরে আর আমাকে দেখেই হেসে ওঠে। ওগো, দুনিয়ায় যার ভালোবাসার কেউ নেই, যার প্রেমের ফুল আপনিই ফুটে আপনিই ঝরে যায়, যার বাসনা কখনো তৃপ্তির স্বাদ পায়নি, সে অভাগিনীর মনের ব্যথা, প্রাণের কথা তোমরা কেউ বুঝতে পারবে না। আমার রূপ নেই, কিন্তু যৌবনের আকাঙ্ক্ষা তো আছে। কুরুপা কবজা এই জ্বালা বুকে পুড়ে না জানি কত কান্নাই কেঁদেছিল, কিন্তু তার নিন্দিত জীবনও নন্দিত করে একদিন তো শ্রীকৃষ্ণ এসেছিলেন। আমার এই অনাদৃত জীবন যৌবনও কি একদিন কোনো অজানা অতিথির পদস্পর্শে সফল হয়ে উঠবে না? অন্ধকারে বিছানার উপরে শুয়ে শুয়ে আমি সেই অজানা অনাগত অতিথির কথা ভাবি, আর সবাই আমাকে পায়ে ঠেলে চলে যাচ্ছে। কিন্তু তিনি যেদিন আসবেন সেই দিনই বুঝতে পারবেন ছাই ঢাকা আগুনের মতো আমার এই কুদর্শন, কুগঠন দেহের তলে তলে প্রাণ যৌবনের শতমুখী সৌন্দর্যের ফোয়ারা উতলে উতলে উঠছে। সেই অজানা অতিথির পথ চেয়ে আছি, সেই আশায় যে আমার এই আঁধার প্রাণের ধ্রুবতারা। আমার এই তৃষা তাপিত জীবনের পথে আজ কোনো পথিক নেই বটে, কিন্তু আমি জানি একদিন তিনি আসবেন, তিনি আসবেনই।
রূপের বিকি কিনে যার ব্যবসা, রূপ না থাকলে তার তো চলে না। আমারও দিন চলতো না। ভাগ্যে মা আমার একখানা বাড়ি রেখে গেছে, তাই কোনো গতিকে আমার দিন গুজরান হচ্ছে। বাড়িতে আমার জনকতক ভাড়াটিয়া আছে, তারা সবাই স্ত্রীলোক, কারোরই সমাজে ঠাঁই নেই। রোজ তাদের ঘরে লোক আসে, গান বাজনা হয়, হাসির হল্লা ওঠে। তাদের সেই আমোদ প্রমোদের ধ্বনি যখন আমার ঘরে এসে ঢোকে, তখন ইচ্ছা হয় দিয়ে সব ভাড়াটিকে দূর করে তাড়িয়ে। কিন্তু তাহলে যে আমার দিন চলবে না, পেটের অন্ন জুটবে না। মনের হিংসা মনেই চেপে আমি যেন গোমড়ে মরতে থাকি। বাড়ির দোতলায় একটি মেয়ে দুখানা ঘর নিয়ে আছে, তার সঙ্গে আমি মকর পাতিয়েছি। মকর দেখতে যেমন পরীর মতো, তার গানের গলাও তেমনই চমৎকার। শহরের বড় বড় বাবু তার ঘরে আসবার জন্যে লালায়িত। মুচড়োয় গিয়ে প্রায় সে মোটা টাকা ঘরে আনে। সেদিন শুনলুম কোন বাবুর বাগানে সে গান গাইতে যাবে। কেমন শখ হলো। আমি তাকে বললুম, মকর ভাই, আমাকে তোর সঙ্গে নিয়ে যাবি? মকর বললে, বেশ তো, চলো না। বাগানে যাবার সুবিধা আমার তো কখনো ঘটেনি, ঘটবেও না। যার মুখ দেখলে লোকে নাক বেঁকিয়ে মুখ ফিরিয়ে নেয়, পয়সা খরচ করে তাকে বাগানে নিয়ে যাবে এমন বাবু কে আছে? অথচ শুনতে পাই বাগানে নাকি ভারী ঘটা হয়। তাই দেখতে বড় স্বাদ ছিল। দেখি মকরের দৌলতে সে স্বাদটা যদি মিটিয়ে নিতে পারি। আমার ছাড় কপাল, এমন জানলে কে বাগানে আসতে চাইতো। সেই জমকালো সাজানো ঘরে গিয়ে যখন ঢুকলুম, তখন চার দিক থেকে অনেকগুলো চোখ বিস্ময়ে কৌতুকে একেবারে বিস্ফারিত হয়ে আমার পানে স্থির হয়ে রইল। সে কি নিষ্ঠুর ব্যঙ্গ ভরা দৃষ্টি! আমি যেন মরমে মরে গেলুম। মকর চালাক মেয়ে, সে তখনই এই চাহনের অর্থ ধরে ফেললে। আমার এক হাত নিজের হাতে নিয়ে সে সকলকে শুনিয়ে শুনিয়ে বললে, এ আমার মকর, একে আমি সঙ্গে করে এনেছি। রূপসী মকর জানতো আমি তার সঙ্গে এসেছি শুনলে সকলের কাছে এখনই আমার কদর বেড়ে যাবে। কেননা আমাকে তাচ্ছিল্য করে তার নেক নজর থেকে বঞ্চিত হতে কেউ তো চাইবে না। বাগানের যিনি মালিক, সেই বাবুটি তাড়াতাড়ি এগিয়ে এসে বললেন, আরে এসো এসো, তুমি ডালিম বেবের মকর, আমাদের মাথার মণি। অমনি আরও অনেকে বলে উঠল, বসুন বসুন। বুঝলুম এ আমাকে আদর নাই, আমার ভেতর দিয়ে এ আদর গিয়ে পড়তে চাইছে সুন্দরী মকরের রাঙা পায়ের তলায়। যাক, এও তবু মন্দের ভালো। সভার মাঝখানে গিয়ে চোখে মুখে রূপের দেমাক নিয়ে মকর দিব্যে জাঁকিয়ে বসল। চারিদিকে সবাই তাকে খাতির জানাবার জন্য একেবারে তটস্থ। কেউ পানের ডিবেটা তার দিকে এগিয়ে দিচ্ছে, কেউ নিজের হাতেই তাকে বাতাস করছে, তার মন রাখা কথা কইছে। আর কেউ বা কিছুই করতে না পেরে দীনভাবে নীরবে তার পানে ফ্যাল ফ্যালে চোখে তাকিয়ে আছে। মা গো মা, রূপ দেখলে পুরুষগুলো কি এমনই হয়ে যায়? রূপ রূপ রূপ, দুনিয়ায় প্রাণ কেউ খোঁজে না, চায় শুধু চাই রূপ।
মরণ। বাগানের কর্তাটি একেবারে বিনয়ের অবতার। দুটি হাত জোর করে মকরের সামনে এসে তিনি নিবেদন জানালেন, ডালিম বিবি, অধীনের একটা আর্জি আছে। মকর সিল্কের রংচঙে রুমালখানা মুখের কাছে ঘোরাতে ঘোরাতে ভঙ্গি ভরে যেন ভেঙে পড়ে বললে, হুকুম? সে কি ভাই, আমরা হুকুম করবার কে? হুকুম দেনেওয়ালা তো তুমি। বলছি কি, এতগুলো ভদ্রলোক তীর্থের কাকের মতো হাঁ করে বসে আছে, একটা গান গাইতে আজ্ঞা হোক। মকর সদর্পে অবহেলা ভরে সেলাম করে অনুগ্রহ জানিয়ে বললে, জো হুকুম, বলে একটু নড়ে চড়ে বসে হারমোনিয়ামে সুর ধরলে। ঘরসদ্য সবাই একসঙ্গে চেঁচিয়ে ক্রমাগত বলতে লাগলো, এই গোল করো না, গোল করো না। গোল থামাতে গিয়ে গোলমাল শেষটা এমনই বেড়ে উঠল যে কান পাতে কার সাধ্যে। হঠাৎ আমার চোখ একটি লোকের উপর পড়ল। তাকে দেখতে বেশ হোমড়া চোমড়া। বুকের পকেটে সোনার ঘড়ি, ঘড়ির চেন, হাতের আঙুলে অনেকগুলো আংটি। বোধহয় তিনি খুব বড় মানুষ। লোকটি এক দৃষ্টিতে অবাক হয়ে আমার দিকে চেয়েছিলেন। তিনি কি দেখছেন আমার এই অপরূপ রূপ? মকরের গান শুরু হলো। গানের সুর বেমালুম ডুবিয়ে বাহবার উচ্চ স্বরে সারা ঘরখানা ভরে উঠল। আর একবার সেই লোকটির দিকে তাকালুম। গান বা বাহবা কিছুই তিনি শুনছিলেন না। মৃদু মৃদু হাসতে হাসতে তেমনি করে তখনও আমার দিকে চেয়েছিলেন। সে দৃষ্টিতে আমার কুরূপের প্রতি যে কিছুমাত্র কটাক্ষ বা ঘৃণার ভাব ছিল না, তাও আমি বুঝতে পারলাম। তবে তবে কি, না না, সে যে অসম্ভব। আমাকে দেখে তিনি, না, তা হতেই পারে না। হঠাৎ তিনি উঠে পড়ে বাইরে গিয়ে দাঁড়ালেন। তারপর আমি যেন নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। তারপর তিনি সত্যি সত্যি আমাকে ইশারা করে ডাকলেন। প্রথমটা আমি যেন কেমন মূর্ছাহতের মতো হয়ে গেলুম। এমন করে কোনো অজানা পুরুষ তো আজ পর্যন্ত আমাকে কাছে ডাকেনি। এই এক আহ্বানের মধুর রসেই আমার সকল প্রাণ মন যে পুড়ে উঠল। অনেক কষ্টে আপনাকে সামলে আবার পুলকে তার দিকে তাকালুম। তিনি আবার আমাকে হাত নেড়ে ডাকলেন। ঘরের ভেতরে তখনও সবাই বাহবা দিতে ব্যস্ত। সেই অবকাশে আস্তে আস্তে উঠে আমি বাইরে তার কাছে গিয়ে দাঁড়ালুম। আমার দিকে হাসি মাখা চোখে চেয়ে তিনি বললেন, তোমার নাম কি? কামিনী। কোথায় থাকো? আমি ঠিকানা বললুম। তোমার বাড়িতে কাল সন্ধ্যার সময় আমি যাব। এই নাও, আগাম কিছু বায়না দিচ্ছি। এই বলে আমার হাতে তিনি 4টে টাকা গুঁজে দিলেন। আমি আর কি বলবো, কি বলতে পারি? আমার বুকের মাঝে আনন্দের স্রোত যেন উতলে উঠে আছড়ে আছড়ে পড়তে লাগলো। আমি যেন কেমন বিহবলের মতো হয়ে গেলুম। তিনি আর কিছু না বলে শুধু একটু মুচকে হেসে ফের ঘরের মধ্যে গিয়ে বসলেন। মকর তখন মাথার উপর মদ ভরা গেলাস বসিয়ে 2 হাত দুদিকে লীলায়িত করে নাচতে নাচতে গান ধরেছিল, চলো গুইয়া আজ খেলে হরি। এতদিন কাল গুনে বসে থাকবার পর
আজকে সত্যই আমার ঘরে অতিথি আসবেন। আমার সকল কুরুপ আজকে তার স্পর্শে ধন্য হয়ে উঠবে। জীবনে এই আমার প্রথম অতিথি। কি দিয়ে তাকে তার যোগ্য অভ্যর্থনা আমি করব? কেমন করে তার সঙ্গে কথা কইব? ফুলের মালায় ঘর সাজিয়ে আলো জেলে সেজে গুজে আমি বসে আছি আকুল প্রাণী নববধূটির মতো। দক্ষিণের খোলা জানালা দিয়ে প্রথম বসন্তের মৃদু মৃদু মন ভোলানো হাওয়া আমার বুকের পরে এসে আবেগ ভরে ঝাঁপিয়ে পড়ছিল। সিঁড়িতে পায়ের শব্দ হলো। দুরু দুরু প্রাণে আমি দরজার কাছে গিয়ে দাঁড়ালুম। হ্যাঁ, তিনি বটে। আমি উচ্ছ্বসিত হয়ে বললুম, আসুন আসুন। তিনি সেদিনকার মতো তেমনই চোখে আমার মুখের দিকে চেয়ে হাসতে হাসতে ঘরে এসে ঢুকলেন। আমি তাকে খাটের উপরে বসিয়ে পানের ডিবেটা তার সামনে এগিয়ে দিলুম। কেমন এক যন্ত্রণা ভরা সুখে আমার প্রাণ মন যেন আচ্ছন্ন হয়ে নেতিয়ে এলো। মনে হতে লাগলো আজ যেন এই জগতে আর কেউ কোথাও নেই, শুধু তিনি আর আমি আর তিনি। আমার চিবুকে হাত দিয়ে আমার মুখখানা তিনি তুলে ধরলেন। সে স্পর্শে আমার সারা দেহ শিউরে শিউরে উঠল। আমার দু চোখ ধীরে ধীরে আপনি মুদে গেল। কিন্তু একে আমি চোখ মুদতে না মুদতে তিনি যে একেবারে ঘর কাঁপিয়ে হেসে উঠলেন। সে হাসির পরিচয় আমি জানি গো, আমি জানি। আমার দিকে তাকালে আর সবাই যে হাসি হাসে, আজ এর গলা তো আমি যে ঠিক সেই হাসি শুনছি। চমকে চোখ চেয়ে আমি 2 পা পিছিয়ে এলুম। থেমে থেমে বললুম, আপনি হাসছেন যে? অনেক চেষ্টায় হাসি থামিয়ে তিনি বললেন, এই যে হেসে মরে যাবার গতি। তুমি যখন চোখ বুজে কেমন একরকম মুখ করছিলে, তখন তোমাকে দেখলে মরাও যে হেসে উঠত। আমি কর্কশ স্বরে বললাম, কি বলছেন? কামিনী, সত্যি বলছি, তোমার মুখের জোড়া মেলা ভার। তোমাকে যদি 2 দিন শিখিয়ে টিকিয়ে থিয়েটারে নামাই, তাহলে তোমার চেয়ে ভালো হাসির অভিনয় আর কেউ করতে পারবে না। লোকে চেষ্টা করে বিতিকিচ্ছিরি মুখভঙ্গি করে লোক হাসায়। তোমাকে কিন্তু সেসব কিচ্ছু করতে হবে না। ভগবান তোমাকে এমনই আশ্চর্য মুখ দিয়েছেন যে আমার মতো গম্ভীর লোকও তোমাকে দেখে না হেসে থাকতে পারলে না। আমি ঠোঁট কামড়ে অধীর স্বরে বললুম, কে আপনি? আমি ভেনাস থিয়েটারের ম্যানেজার। কি চান এখানে? তুমি আমার থিয়েটারে অভিনয় করবে? 2-4 দিন শিখলেই তুমি হাস্যরসের খুব ভালো অভিনেত্রী হতে পারবে। তোমার ওই মজার মুখ দেখেই আমি সেটা বুঝে নিয়েছি। তাতে তোমার আর আমার দুজনেরই লাভ। আমি চেঁচিয়ে বলে উঠলুম, না না, চলে যান আপনি, যান যান বলছি। অত্যন্ত আশ্চর্য হতভম্ব হয়ে লোকটা ঘর থেকে সুরসুর করে বেরিয়ে গেল। একটা সুদীর্ঘ নিঃশ্বাসের মতো দক্ষিণ বাতাস আমার ঘরে ঢুকে ফুলের মালাগুলোকে দোলা দিয়ে গেল। মালাগুলো ছুঁড়ে রাস্তায় ফেলে দিয়ে
জানালা বন্ধ করে আমি আলো নিভিয়ে দিলুম। ওরে আমার পোড়ার মুখ, এ অন্ধকারে তোকে আর কেউ দেখতে পাবে না রে, কেউ দেখতে পাবে না। আপনারা এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের পোড়ার মুখী গল্পটি এখানেই সমাপ্ত হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং পাশের মানুষের সঙ্গে গল্পটি শেয়ার করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে গল্পটি শুনছেন তারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।